শুভ সন্ধ্যা দর্শক, স্বাগত জানাচ্ছি শেষবারের মতো আজকে আপনাদেরকে গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। দেখতে দেখতে ৪২টি দিন পার হয়ে গেছে। আমরা আপনাদের কাছে প্রতিদিন এসেছি এই গ্রামীণ ফোন হাউস দ্যাট নিয়ে। বিশ্ব এই ওয়ার্ল্ড কাপে কি পেয়েছে, আমরা কি দেখেছি? নতুন একটি চ্যাম্পিয়ন পেয়েছি, অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো ফাইনাল খেলতে এসে নিউজিল্যান্ড হার মেনে গেছে অস্ট্রেলিয়ার কাছে। সেমিফাইনালে আমরা দেখেছি ভারতের মতো একটি দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের হেরে যেতে। কিন্তু আরও দেখেছি সাউথ আফ্রিকার মতো একটি মর্মান্তিক পরাজয় নিউজিল্যান্ডের হাতে। বাংলাদেশকে দুর্দান্ত খেলতে দেখেছি মোহাম্মদুল্লাহর দুটো পরপর সেঞ্চুরি, মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংস, রুবেলের দুর্দান্ত বোলিং, আরও অনেক কিছু। গেইলের দুটি ডাবল সেঞ্চুরি, গাপটিলের ডাবল সেঞ্চুরি, মারাত্মক ব্যাটিং দেখেছি, বোলিং দেখেছি আমরা। ট্রেন্ট বোল্টের বোলিং দেখেছি, মিচেল স্টার্ককে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে দেখেছি, প্রতিপক্ষকে পরাস্ত করতে দেখেছি আমরা। ফিল্ডিং সাজানো, তাদের ম্যাকুলামের ফিল্ডিং সাজানো নিয়ে আরও অনেক ক্যাচেস, রান আউটস উপভোগ করেছি আমরা। আসুন আজকে শেষবারের মতো আমরা আমাদের যে অতিথি রয়েছেন তাদেরকে প্রথমবারের থেকে যারা রয়েছেন আমাদের সঙ্গে আবার পরিচিত হই। আমাদের অভিনেত্রী এবং ক্রিকেট অনুরাগী জয়শ্রী কর, এবং বিশেষজ্ঞের মতামত দেওয়ার জন্য রয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। দর্শক, আলাপ শুরু করার আগে আমরা প্রতিদিন দেখেছি হাইলাইটস। আজকে দেখে নেব বিশ্বকাপের কিছু স্মরণীয় মুহূর্তের এক ঝলক। দর্শক, আসুন যাই আলোচনায়। প্রথমেই যাচ্ছি জয়শ্রী, আপনার কাছে যদি প্রথমেই জিজ্ঞেস করতে হয় এই পুরো ওয়ার্ল্ড কাপে একটি স্মরণীয় মুহূর্ত, কোনটাকে আপনি বলবেন আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত? আমার কাছে বাংলাদেশ যখন ইংল্যান্ডের সাথে জিতলো সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। ইশতিয়াক, একটি স্মরণীয় মুহূর্ত আপনার জন্য পুরো বিশ্বকাপে? মোহাম্মদুল্লাহ রিয়াদ তো না, মাশরাফিকে উপরে যখন সবাই ঝাঁপিয়ে পড়লো বাংলাদেশের ইংল্যান্ড ম্যাচের, যে এটা আমার মনে হয় আপনার জন্য সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এই বিশ্বকাপে। আমাদের জন্য অবশ্যই এটা আমাদের জন্য আসলেই সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। আমরা আশা করব এরকম আরো মুহূর্ত আমাদের ছেলেরা আমাদেরকে উপহার দেবেন। আসুন, আমরা কিছু প্লেয়ার আমরা হারিয়েছি এই ওয়ার্ল্ড কাপে।
সেখানে সাঙ্গাকারার কথা বলতে হয়, 4টি পরপর সেঞ্চুরি ছিল। আমরা হারিয়েছি মাইকেল ক্লার্ককে, ফাইনালে দেখেছি। আপনার জন্য আপনার কাকে সবচেয়ে বেশি মিস করবেন আপনি? দেখেন, এটা সব সময় প্রতি বছরে কিংবা দিস চেঞ্জ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। ভালো ভালো প্লেয়ার যখন তাদের সময় ফুরিয়ে আসবে তখন তারা বিদায় নেবে। তো এবারও যেটা হলো সেটা স্বাভাবিক প্রক্রিয়াই হয়েছে। হয়তো বা মাইকেল ক্লার্ককে আমি ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি কেন, হয়তো বা সে বিকজ আগে থেকে অ্যানাউন্সমেন্ট এরকম করেছিল কিনা জানি না, বাট লাস্ট সেমিফাইনাল খেলার পরে সেটাই। কিন্তু একদম প্রথম থেকেই যেরকম মিসবাউল হক শাহিদ আফ্রিদি বলে দিয়েছিল সাঙ্গাকারা, যে এটা হ্যাঁ, তাদের, আগে থেকেই সাঙ্গাকারা জানতাম। যেমন আগের থেকেই বলে দিয়েছিল, জয়াবর্ধন আর সাঙ্গাকারা, এটা তাদের বিদায় ইয়ে হবে। তবে মিস করবে ক্রিকেট সত্যিকার অর্থে সাঙ্গাকারা, জয়াবর্ধনের মতো এরকম প্রোফাইলের প্লেয়ার। তারা কেবলমাত্র ক্রিকেটার হিসাবে তাদের ভূমিকাটা সীমিত ছিল না, তার অনেক বাইরে তাদের একটা যে রোল মডেল আকারে যারা যে ক্রিকেটার হিসাবে তাদের যে স্বীকৃতি, সেটা আমার মনে হয় যে এটা এখন এই মুহূর্তে না হলেও তারা ফিল আমাদের করবে ভবিষ্যতে। সময় আসলে তখন বোঝা যাবে এদের যে রিপ্লেসমেন্ট পাওয়া রিপ্লেসমেন্ট খুব পাওয়াটা একটা সহজ ব্যাপার হবে না, একটা বিরাট একটা গ্যাপ হয়তো থেকে যাবে। তবে এটা স্বাভাবিক প্রক্রিয়া। নতুন হ্যাঁ, একটা সময় তো সবাই আগামী ওয়ার্ল্ড রিটায়ারমেন্টে কাপে যাবে। দেখবো আমরা হয়তো বা নতুন প্লেয়ার যারা এবার হ্যাঁ, ভালো ভালো খেলেছে তারা খেলছে। তখনকার তারকা হবে। যদি বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি আলাপ করি, এই ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি, ফ্রাস্ট্রেশনস, ইলেশনস, আমরা যদি খুশি হয়ে থাকি, বাংলাদেশের খেলা নিয়ে ইশতিয়াক আপনার বক্তব্য? ফ্রাস্ট্রেশন ছিল কয়েকটা। ফ্রাস্ট্রেশন ছিল একটা হচ্ছে যেটা আমি বলতে পারছি না, মেনে নিতে পারছি না, নিউজিল্যান্ডের সাথে যে হারাটা কোনোভাবেই না। আর হচ্ছে যে ফ্রাস্ট্রেশনের মধ্যে কিছু কিছু প্লেয়ার যারা কন্টিনিউ করতে পারে না বিল্ডিং দেয়ার ইনিংস। বেশ কয়েকটা এরকম ইনিংস আমরা দেখেছি যেটা মনে হচ্ছে যে এই ইনিংসটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতো, নিজের ইন্ডিভিজুয়াল স্কোর অ্যাজ ওয়েল এজ টিমস পারফরমেন্স, সেটা ধারাবাহিকতাটা বজায় রাখতে পারলো না। এটা একটা ফ্রাস্ট্রেশন, বিকজ এখন সময় এসছে আবার যেটা যদি ইলেশন বলেন, যেটা এখন প্রাপ্তি মোহাম্মদ আলী রিয়াদের যে ব্যাক টু ব্যাক 100 এগেইনস্ট টু বাংলাদেশের প্রথম সেঞ্চুরি ওয়ার্ল্ড কাপে। তাই না, হ্যাঁ, জয়শ্রী দেখেন আপনি যে এরকম আমরা কিন্তু এটা বিরল বাংলাদেশের ইতিহাসে যে যে একটা পরপর প্লেয়ার দুটো ম্যাচে এরকম স্টেজে গিয়ে এরকম পারফরম্যান্স, তার ইনিংসটা কিন্তু সাধারণ কোনো ইনিংস হিসাবে আপনি ধরতে পারেন না। ও কিন্তু 9 অসাধারণ নাম্বার innings। হিসেবে কিন্তু এবার ওয়ার্ল্ড কাপের 9th ব্যাটসম্যান না? হ্যাঁ। হ্যাঁ, অ্যাগ্রিগেট স্কোরে। তারপরে আমাদের যে ফাস্ট বোলাররা তারাও দেখিয়েছে এই স্টেজে, আমাদের ফাস্ট বোলাররাও দেখেন they've made a mark। অন্যান্য বিশ্বের ফাস্ট বোলারদের মতোই আমরা দ্রুত বেগে বোলিং করতে পারি এবং টিমকে জেতাতে পারি ফাস্ট বোলিং করে, সেটাও রুবেলের বোলিংয়ে আমরা সেটা দেখেছি। তো এখানে আবার যেটা প্রাপ্তি, ইলেশন অর হোয়াট উই হ্যাভ এভরিথিং টু বি ইলেটেড অ্যাবাউট, এইগুলা পারফরমেন্স যদি দেখি তো সব মিলিয়ে আমার মনে হয় যে এখানে কি বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল, নট অ্যাজ এ পারফর্মিং টিম, ক্রিকেট অ্যাজ এ হোল, সেখানে একটা ঘাটতি বোধহয় রয়ে গেছে। বাংলাদেশ থেকে আমরা কমেন্ট্রিতে অথবা আম্পায়ারিংয়ে রিপ্রেজেন্টেশন দেখিনি। হয়তোবা বাংলাদেশ অথরিটি যারা আছেন তারা এই দিকে একটু নজর দিবেন ভবিষ্যতে। এটা আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব একটা করণীয় কিছু নাই। টেলিভিশন রাইটস যাদের, তারাই নিয়োগ করে, তারাই বেছে নেয় যে কারা কারা কমেন্টেটর হবে না হবে। তবে আপনার সাথে আমি একমত যে আমাদের এখান থেকে একজন প্রতিনিধি কিংবা একজন কমেন্টেটর যে বাংলাদেশি থাকা উচিত ছিল। আপনি যদি স্মরণ করেন, পাকিস্তানের মুলতান টেস্টে কোনো একটা টেস্ট ম্যাচে রাশেদ লতিফ একটা ক্যাচ ধরেছিল, যেখানে আথার আলী ছিল আমাদের কমেন্টেটর, এবং সেটা আনফেয়ার একটা ক্যাচ হি ক্লেমড, অ্যান্ড সেখানে সে কমেন্ট্রির সুবাদে সে এই ভুলটা ধরিয়ে দিল, এবং তার পরবর্তীতে রাশেদ লতিফ, আমার মনে হয় যে হয় আথার আলী কিংবা শামীম আশরাফ যারা আমাদের রেগুলার কমেন্টেটর, যে কেউ একজন এখানে থাকলে ইন্ডিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হয়তো বা মানে যে ব্যাপকতাটা পেয়েছে এই যে ভুল সিদ্ধান্তের কারণে, ওই মুহূর্তে বলতে পারতো কিছুটা না, হলেও মুহূর্তে। অন্তত রেকটিফাই না হলেও এখানে
সেখানে দর্শকদের কাছে তুলে ধরতে পারতো আরো। সেখানে হ্যাঁ, অথরিটির বোধহয় আমাদের কমেন্টেটর আমার মনে যাওয়ার হয় যে পিছনে এখানে অথরিটি ক্রিকেট বোর্ডের খুব একটা কিছু করণীয় আছে নেই, বলে আমার তবে মনে হয় না। আম্পায়ারিং এর ব্যাপারে নিশ্চয়ই কিছু একটা করা আছে। আম্পায়ার্স রিপ্রেজেন্টেশন বোধহয় বোর্ডের কিছুটা হলেও কিছু করণীয় আছে। আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাই আজকের এই ফোরামে, সেটা হলো that আমরা বিদেশি কোচ আমরা আছে দেখছি, ইভেন কি শ্রীলঙ্কার থেকে আমাদের যখন হেড কোচ শ্রীলঙ্কান কোচ, কিন্তু আমাদের ক্রিকেট তো এক পর্যায়ে এসে পৌঁছেছে, সেখানে তো আমাদের কোচ দেশে হোক বা আমাদের টিমেরই হোক, সেখানে তো থাকতে পারি, সেখানে একটু নজর দেওয়া। সেটারও সময় আসছে, রাইট? লাভলি, ভেরি নাইস, গুড কোয়েশ্চেন ইন দ্য সেন্স যে একটা পর্যায়ে আমাদেরকে এই দিক দিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আমাদের বেশ কয়েকজন প্লেয়ার আছে যারা লেভেল 3 লেভেল 4 সম্ভবত পর্যন্ত কোচিং তাদের পাওয়া। একটাই হচ্ছে যে তাদের হয়তো বা ওয়ার্ল্ড ওয়াইড খেলার এক্সপিরিয়েন্স নাই। এখন যারা কোচ হয়েছে, নিয়োজিত যারা কোচের দায়িত্বে, তাদের বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে। একটা তো হচ্ছে বর্তমান কোচিং ইজ অল অ্যাবাউট হাউ বেস্ট ইউ ক্যান ইউটিলাইজ দ্য টেকনোলজি। আরেকটা হচ্ছে যে তাদের যে অভিজ্ঞতা বিভিন্ন স্টেট লেভেলে কিংবা কান্ট্রি রিপ্রেজেন্ট করে যে অভিজ্ঞতাটা, সেটাও এখানে তারা প্রয়োগ করে। যেটা আমার মনে হয় এখন এই মুহূর্তে আমাদের প্লেয়াররা যারা আগে খেলেছে তাদের মধ্যে থেকে কেউ বেরিয়ে আসেনি। তবে রিসেন্ট পাস্টের যদি আমরা দেখি, তারা যদি কোচিংটাকে সিরিয়াসলি, যেরকম খালেদ মাহমুদ সুজন, আমার ব্যক্তিগত হ্যাঁ, অবশ্যই, এখানে আমি কিছু একটা নামই নজরদারি আমি করা বলতে পারি, উচিত আমিনুল বোর্ডের। ইসলাম বুলবুল আমিনুল একজন ইসলাম আছে। বুলবুল, হ্যাঁ, উনি অস্ট্রেলিয়াতে না হ্যাঁ, এখন? অস্ট্রেলিয়াতে। তো আমাদের এই কিছু কিছু প্লেয়ার যাদের, হাবিবুল বাশার সুমন, সে এখনো এক্সপ্রেস করেনি হিজ ডিজায়ার্স টু গেট ইনটু কোচিং। এখন আমার মনে হয় যে এখন হ্যাঁ, বিকজ দে হ্যাভ লেড দ্য ন্যাশনাল টিম, আপনারা আমার সঙ্গে একমত হবেন। টেস্ট ক্রিকেট খেলেছে, অনেক অভিজ্ঞতা রয়েছে তাদের। আমাদের চিন্তা ভাবনা করা উচিত। করা আর উচিত, আমিনুল সময় ইসলাম এসছে, বুলবুল তো মালয়েশিয়াতে তো ইয়েই করাচ্ছে না, কোচ? হি ইজ এসিসির Under- আন্ডারে, হ্যাঁ, সে হ্যাঁ। চায়নাতে, আমি যতটুকু জানি, চায়না, আপাতত আচ্ছা। চায়নাতে আছেন সেটা। আচ্ছা। তো সেখানে আমাদের একটা ঘাটতি রয়ে গেছে আমরা মনে করব। আরেকটি ঘাটতি যেটা আমরা দেখেছি, খুবই দুর্ভাগ্যজনক, আমাদের আইসিসির প্রেসিডেন্ট আমরা ফাইনালের দিন কিন্তু দেখিনি। জয়শ্রী দেখেছেন? আমার কিন্তু নজরে পড়েনি এটা, না, কিন্তু মাঠে- অনেকেরই আমরা কাপটা কিন্তু দেখেছি, এটা একটু হ্যাঁ। বিতর্কিত হলেও অবশ্যই মেনশন করতেই হয়, প্রেসিডেন্টের হাত থেকে দেওয়া উচিত ছিল নাকি? হ্যাঁ, কিন্তু যাকে দিয়ে দিয়েছেন তিনিও তো বিতর্কিত। যে কোনো একটা বল করলেই আইসিসি একজন প্লেয়ার বাইরে ঘুরছে, আকসু এটা ইয়ে করছে, আর যে লোকটা এত বিতর্কিত তাকে দিয়েই কাপটা দেওয়ালো। সেটাই বলছি, তাই না? বিতর্কিত হলেও উনার মেয়ে ইস্যুটা- সব পুরো বিশ্ব জানে যে কি ধরনের মানে ইয়ে করেছে। তো সেখানে এটা IPL এ হ্যাঁ। এটা বাংলাদেশ আমরা 16 কোটির জাতি, এখানে কিন্তু আরেকটি ইস্যু যেটা আমি বলবো, যে বাংলাদেশের সঙ্গে অনেকেই খেলতে আসে না বিকজ রেভিনিউ জেনারেশন হয় না, কিন্তু আমরা 16 কোটি লোকের একটি দেশ, ক্রিকেট এখানে মনে প্রাণে লোকে ভালোবাসে, সেখানে আমার মনে হয় এর প্রতি আরেকটু নজর দেওয়া উচিত, যাতে এই মার্কেটিং ভালো করে হয়। আই এম শিওর ইশতিয়াক আপনি এই ব্যাপারে কিছু বলার থাকবে। এইটা যদি বাংলাদেশের পারফরমেন্স এখন একটা পর্যায়ে পৌঁছাতে হবে, আমার দৃঢ় বিশ্বাস যেটা আগামীতে যদি এই ধরনের ধারাবাহিকতাটা যদি তারা বজায় রাখে, টেস্ট ম্যাচ ইজ দি আলটিমেট অ্যাকচুয়ালি। তো সেখানে যদি আমরা আরেকটু রেগুলারলি যদি আমরা বড় বড় টিমদেরকে যদি হারাই, সেক্ষেত্রে হয় কি, তখন অন্যান্য দেশের যারা টেস্ট প্লেইং কান্ট্রিজ, তারাও কিন্তু আপনি সম্মানটা অর্জন করবেন সেখানে, তারাও আপনার সাথে খেলতে চাইবে। এখানে দ্য অপোজিশন উইল হ্যাভ টু ওয়ান্ট টু প্লে উইথ ইউ অলসো। এবং রেভিনিউ, অ্যাজ ফার এজ রেভিনিউ ইজ কনসার্ন, সেখানে ইন্ডিয়া একটা মাত্র দেশ যেটা নাকি যেই ইন্ডিয়ার সাথে খেলে, রেভিনিউ জেনারেশনের কথা যদি আসেই, ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট হয় কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে খেললে। আমরা যদি একটা ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ খেলি, অনেকে হয়তো বা জানে না, দ্যাট উইল প্রবলি বি আ লস সিচুয়েশন ফর বাংলাদেশ। আমরা যদি শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ খেলি, দ্যাট উইল বি আ লস সিচুয়েশন ফর বাংলাদেশ। সেটাকে টার্ন অ্যারাউন্ড করাতে হবে। দিস ইজ দ্য টাইম। টার্ন অ্যারাউন্ড করতে গেলে একমাত্র হচ্ছে যে ইন্ডিয়াকে বাংলাদেশে এসে টেস্ট ম্যাচ খেলাতে হবে, কিংবা বাংলাদেশ যদি ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়া যদি বাদও দেন, ইন্ডিয়া যদি বাদও দেন, ইংল্যান্ড যদি বাংলাদেশে আসে, শ্রীলঙ্কা যদি বাংলাদেশে আসে, অন্যান্য টিম যদি বাংলাদেশে আসে, তাদেরকে আমাদের রেভিনিউ জেনারেশনটার হলে ইট উইল বি আ টার্ন অ্যারাউন্ড ফর বাংলাদেশ।
এখন সেটাই তো বললাম যে সেখানে একটা প্রশ্ন থেকে যায় যে যে ইনভেস্টমেন্ট হবে সেই রিটার্ন অন ইনভেস্টমেন্টটা আদৌ হবে কিনা ইফ ইউ ব্রিং ইন কান্ট্রিজ লাইক দিস। ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা 100% শিওর দ্য রেভিনিউ দ্যাট ইউ আর গোয়িং টু জেনারেট will probably last you for another 5 years. আমরা একটু ডাইগ্রেস করে গেছি ওয়ার্ল্ড কাপের থেকে, তো আমরা ফিরে আসবো ওয়ার্ল্ড কাপ নিয়ে আবার আলোচনা করতে। একটু র্যাপ ইট আপ দর্শক, একটু বিরতি নিব। গ্রামীণ ফোন হাউস দ্যাটে থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত আপনাদেরকে গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। কথা বলছিলাম ওয়ার্ল্ড কাপ 2015 নিয়ে। ইশতাক, আপনার কাছে আসি। যদি ব্যাটিং ইনিংসকে যদি হাইলাইট করতে হয়, যদি কোনো ইনিংসকে কথা বলতে হয়, কার ইনিংসের কথা আপনি বলবেন? বেশ কয়েকটা তো ইনিংস আছে। আমার মনে হয় যে ডিভিলিয়ার্সের যে সেঞ্চুরিটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, একটা অসাধারণ একটা ইনিংস খেলেছিল। তারপর ডাবল সেঞ্চুরি যেটা ইয়ে করলো, গাপটিল যেটা করলো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সেটাও একটা অসাধারণ ইনিংস। অনেক কয়টাই ইনিংস। ক্রিস গেলের একটা ডাবল সেঞ্চুরি, ক্রিস গেলের ডাবল সেঞ্চুরিটা ইজ আ ডাবল সেঞ্চুরি অল রাইট, বাট ইট ওয়াজ अगेंस्ट জিম্বাবুয়ে, যে কারণে এটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। কিন্তু আসলে ভিলিয়ার্স এটাই মনে রাখার মতো। হ্যাঁ, ডিভিলিয়ার্স এবং ইসের যে হার্ড হিটিং 50 अगेंस्ट ইংল্যান্ড এন্ড অস্ট্রেলিয়া, ম্যাকালামের ব্লেজিং, মানে অবিশ্বাস্য ব্যাটিং, ঘুরিয়ে দিয়ে গেছিল। অথবা সেঞ্চুরি করে নাই, কিন্তু তার দুর্ধর্ষ ব্যাটিং যেটা বলে আর কি। ফিল্ডিং এর কথা যদি মনে করে দিতে চাই, ফিল্ডিং এর কথা হলো, ফিল্ডিং এর ক্যাচ আমার দুটো ক্যাচ, যে ভেটরের ক্যাচটা, তারপরে আমাদের সাকিব আল হাসানের ক্যাচটা, ম্যাচ টার্নিং ম্যাচ, এটা ওয়াজ ম্যাচ টার্নিং ক্যাচ। অ্যাবসলিউটলি সাকিব আল হাসানের ক্যাচ খুব সহজেই ধরে নিয়েছিল। হ্যাঁ, আবার ভিক্টোরিয়ার যে ক্যাচটি আপনি বললেন ইশতিয়াক, আচ্ছা আরো কয়েকটা আছে কিন্তু এই মুহূর্তে এখন আজকে মনে করতে পারছি না। ডুপ্লেসি না ডিভিলিয়ার্সেরও একটা ক্যাচ ছিল যেটা, বাট একটা আপনার ক্যাচ মিসের কথা যদি আমরা বলি, আপনার জেপি ডুমিনি এবং দ্য ক্ল্যাশ বেহারডিন, যে ক্যাচটার জন্য সাউথ আফ্রিকা ম্যাচটা হেরে গেল, সেটা একটা তারপর আমরা যে নিউজিল্যান্ডের সাথে হেরে গেলাম, আমাদের নাসির যেটা মিস করলো, ওটারও একটা কষ্ট আছে। ক্যাচ মিস করাটা খুব নিষ্ঠুর মনে হবে আমার কাছে। নাসির ছাড়া হয়তো এটা কেউ এফর্ট দিতে পারতো না, সেটাও ঠিক। আবার ওই ক্যাচটা তারপর তামিমও একটা মিস করেছিল না? হ্যাঁ, তামিমের ক্যাচটা সেটা তো আমরা জিতে যাওয়াতে ওকে আমরা মাফ করে দিলাম, তাই না? না হলে মাফ করা যেত না। which is true, but তামিম একটি ইনিংস সেঞ্চুরি কিন্তু মিস করেছে, ভেরি আনফরচুনেটলি। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের মতন আসলে 96 ডিটারমিন্ড ছিল ইংল্যান্ডে, মানে এই ওয়ার্ল্ড কাপের আগে সে বলছিল যে বাংলাদেশ থেকে কেউ সেঞ্চুরি এখনো করে নাই, হয়তোবা সেই ফার্স্ট সেঞ্চুরি মেকার হবে। এবং তার ব্যাটিং এর মধ্যে যে ব্যাটিং এ যে কমিটমেন্ট, যে ডেডিকেশন, যে সিরিয়াসনেস দেখছিলাম, এবং যেভাবে সে খেলেছে, অ্যাবসলিউটলি চান্সলেস ইনিংস, সেটা হি ডিজার্ভড 100। আনফরচুনেটলি মানে হি ডিড নট গো অন টু বিকাম দ্য ফার্স্ট সেঞ্চুরি মেকার অফ বাংলাদেশের থেকে মুশফিকুর রহিম আমাদের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। হ্যাঁ, যেদিন মাহমুদুল্লাহ সেঞ্চুরি করলো সেদিন আমরা ভেবেছিলাম যে মুশফিকও হয়তো করবে, তাই না? সেদিন ও 89 আউট হয়ে গেল যেটা। বাট আমাদেরকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে কারো ইনিংস আপনার কাছে? বাংলাদেশি যদি আমাকে বলেন, বাংলাদেশ, আমি মনে করি যে সাকিবের ডিসমিসাল against শ্রীলঙ্কা, আমার কাছে দ্যাট ওয়াজ আ আনঅ্যাকসেপ্টেবল ম্যানার অফ গেটিং আউট। যেখানে শ্রীলঙ্কার সাথে প্রেসারে ছিল, আমার এত অনায়াসে ব্যাটিং করছিল। সাকিব ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, অলরাউন্ডার। উই এক্সপেক্ট সাকিব নট টু স্কোর অনলি 40s and 50s, এবং সে যে মানের প্লেয়ার, ওই সিচুয়েশন থেকে এই ধরনের টিমের এগেনস্টে টিমটাকে কিন্তু বেরিয়ে অলমোস্ট মানে ট্রাবল ওয়াটার্স থেকে বের করে এনে মুশফিক আর সাকিবেরই পার্টনারশিপ। সাকিব যদি এই খেলা স্কোরটা যদি তার 80-90 যদি করতো, এবং সে হি ওয়াজ আ প্লেয়ার গুড ইনাফ টু ইভেন স্কোর 100, আনফরচুনেটলি সেটা হয়নি। এবং ডিসঅ্যাপয়েন্টেড এই কারণেই যে আমাদের সাকিব ওয়াজ গুড ইনাফ টু
bring the match even closer than this, আশা the করব big ও deficit. ওর ফর্ম ফিরে পাবে এবং ভবিষ্যতে আমাদেরকে আরো ভালো ম্যাচ উপহার দেবে। আর আমরা ইশতিয়াক, একটা ভালো একটা ওপেনিং জুটি যেন পাই, আগামীতে পাই। আগামীতে পাই। এই আগামীতে হয়তো বাংলাদেশকে আমরা আশা করব ওয়ার্ল্ড কাপ প্রি কোয়ার্টার ফাইনালে পার হয়ে সেমিফাইনাল সেমিফাইনাল খেলতে পারবে। কি মনে করেন? আহ, উচিত? ফাইনালি যদি- আমার যে ফাইনালেই খেলতে পারবে। যদি তারা এই ভাবে ধারাবাহিকতা continue মেনটেন করে, দেখিয়ে দিয়েছে ওয়ার্ল্ড স্টেজে দে আর গুড ইনাফ। হ্যাঁ, ওকে, ধন্যবাদ জয়শ্রী, ধন্যবাদ ইশতিয়াক, আপনাদের ধন্যবাদ আপনাকে, আপনাকেও। ধন্যবাদ দেশ টিভিকে। It was a pleasure to have you. দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে এই 42টি পর্বের যাত্রা এখানেই শেষ হবে। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেছে। কিছুটা হলেও যদি আনন্দ দিয়ে থাকি আপনাদেরকে, সেটাই আমাদের প্রাপ্তি। ধন্যবাদ জানাবো এই প্রোগ্রামের স্পন্সর গ্রামীণ ফোনকে হাউস দ্যাটের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ জানাবো দেশ টিভির কলাকুশলী এবং প্রযোজকদের, যাদের প্রচেষ্টায় আপনারা এই প্রোগ্রাম দেখতে সক্ষম হয়েছেন। আর সবচেয়ে বড় প্রাপ্তি, আপনারা যদি খুশি হয়ে থাকেন, কিছু আনন্দ পেয়ে থাকেন। হয়তো চলার পথে দেখা হবে কোনো এক সময়, কোনো এক জায়গায়। ইন দ্য মেইন টাইম সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।